আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের স্পর্শ রেখার ভেক্টর সমীকরণ সম্পর্কিত যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো এই এই অঙ্কগুলো সমাধান করার জন্য আমার এই সূত্রটা ব্যবহার করতে হবে। তো এই সূত্রটা আমি সম্পর্কে সিম্পল একটু ধারণা দিই, তাহলে আমার অঙ্কটা করতে একটু সুবিধা হতে পারে। তো এই সূত্রটা কিভাবে আসে আমি সেটা একটু দেখি। আচ্ছা, সর্বপ্রথম আমি একটা বক্ররেখা আঁকি, একটা কার্ভ আঁকলাম। এবার এটাকে আমি একটা রাস্তার সাথে তুলনা করি, তাহলে আমি অঙ্কটা বোঝাতে পারবো সহজে। সাপোজ ধরি এই রাস্তায় একটা মোটর সাইকেল যাবে। এই মোটর সাইকেল প্রথমে এখানে আছে, এখান থেকে এসে আস্তে আস্তে যাবে। তো প্রথম যখন এখানে আসছে তখন কিন্তু সে এখনো যাত্রা শুরু করেনি, তার মানে তার কিন্তু এখনো সময় লাগেনি, তার মানে তার সময় তখন ছিল শূন্য। এবার মোটর সাইকেলটা যাওয়া শুরু করলো, তার মানে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। তো এখন ধরি, ভাবি আমি মোটর সাইকেলে 1 মিনিটে এখানে গেল, 2 মিনিটে এখানে গেল, 3 মিনিটে এখানে গেল, এভাবে একটা সময় মোটর সাইকেলটা এই জায়গায় তো পৌঁছালো। তো এটা কোন সময় সেটা আমার তো জানা নাই। তো আমি সাপোজ ধরি এটা টি সমান টি নট, সময়টা ধরলাম যে 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, ওইটাকে আন্দাজে আমি ধরলাম টি নট সময়। তাহলে এই সময়টা কোন জায়গায় কি ধরলাম, টি নট। এখন এই টি নট সময়ে যে জায়গায় আছে সেটাকে আমি একটা বিন্দু দিয়ে চিহ্নিত করি। সাপোজ ধরি এটা হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে পি। তাহলে সে এই পি বিন্দুতে গেল কোন সময়ে, টি নট, একটা নির্দিষ্ট সময় টি নটে সেখানে গেল। এখন এই রাস্তাটা তো বাঁকা। এখন এই যে বাঁকা রাস্তায় যাচ্ছে, যেতে যেতে সে যদি তার মোটরসাইকেলের যে স্টিয়ারিং বা হ্যান্ডেল থাকে সেটা যদি সে বামে না নেয়, মানে রাস্তা তো বাম দিকে বাঁকা, সে যদি বামে না নিত রাস্তা, কিন্তু তাহলে এই যে এই অবস্থানে তখন কিন্তু মোটরসাইকেল যদি বামে না ঘোরাতো তখন কিন্তু এই মোটরসাইকেলটা এই রাস্তার এখান থেকে, মানে রাস্তা থেকে পড়ে যে সোজা এদিকে চলে যেত কিন্তু। তাহলে এখানে আমি একটা কোন দিকে যেত, তাহলে আমি দিকটা বোঝানোর জন্য একটা রেখা আঁকলাম। মোটর সাইকেলটা কিন্তু এই যে রাস্তার গা ঘেঁষে সামনে দিয়ে চলে যেত। তাহলে এই যে মোটর, যে যেটা বললাম যে এই যে বক্ররেখা, বক্ররেখার এই যে গা ঘেঁষে ভিতর দেখতে সেট করে দিই, গা ঘেঁষে যে রেখাটা যায় তাকে কিন্তু বলা হয়, এটাকে কিন্তু স্পর্শ করে গেছে, এই জন্য এটার নাম বলা হয় কিন্তু স্পর্শ রেখা। এটাকে কি বলা হয়, স্পর্শ রেখা। এখন এই যে মোটর সাইকেলটা যাচ্ছে, মোটর সাইকেল এই বাঁকা রাস্তার জন্য কিন্তু দিকটা বোঝা যায় না অনেক সময়। এজন্য এটাকে আমরা এই যে বোঝানোর জন্য এই যে স্পর্শ রেখা রাখছি, এটার দ্বারা আমি দিক বুঝাবো। মোটর সাইকেলটা যাচ্ছিল কোন দিকে যাচ্ছে, মোটর সাইকেলের মুখ কোন দিকে, এই যে উপরের দিকে। তাহলে দিকটা কোন দিকে, আমি উপরের দিকে বলি। আমি সাপোজ ধরলাম এটা একটা বড় একটা শহর রাখলাম, এটা ধরলাম আমি ঢাকা শহর। তো ঢাকা শহরের উপরে আছে, এখানে লিখলাম সিলেক্ট একদম উপরে, আর নিচে লিখলাম হচ্ছে চট্টগ্রাম লিখলাম। তো এইখানে এই যে ঢাকা শহরের তো একটা দূরত্ব আছে, আমি যদি এভাবে বলি যে এই এখানে ঢাকার স্পর্শ পার্শ্ব মনে করে দেখলাম, সিলেক্ট থেকে এই ঢাকার দূরত্ব ধরলাম আমি 70 কিলোমিটার, আর এই চট্টগ্রাম থেকে ঢাকার দূরত্ব ধরলাম 80 কিলোমিটার। তাহলে এই যে সিলেক্ট থেকে যদি চট্টগ্রামে আমার যাওয়ার কথা বলে, তাহলে আমার কত কিলোমিটার হচ্ছে, 70 + 80 150 কিলোমিটার। এটা কিন্তু ভুল। কারণ কি, আমি এখানে ঢাকা শহরে ঢুকছি, এই যে ঢাকা শহরের এই দিক থেকে এই দিকের যে দূরত্বটা সেটা কিন্তু আমি কোনোটার ভিতরেই ধরে দিই। এজন্য মানে এইভাবে যদি কাউন্ট করা হয় তাহলে কিন্তু ভুল হয়। এই জন্য একটা নির্দিষ্ট বিন্দু ধরতে হয়, যে যেই বিন্দু থেকে আমি এই দিক এবং এই দিক দুই দিকের দূরত্বই মাপবো। তো সেই বিন্দুটা যদি আমি এইটা ধরতাম, তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব 70 এবং এই ঠিক এখান থেকে এইটুকু দূরত্ব যদি 80 হতো, তখন কিন্তু দুটো দূরত্ব 150 কিলোমিটার হতো। তাহলে একটা নির্দিষ্ট একটা ফিক্স পয়েন্ট কিন্তু ধরা লাগে, যেমন ঢাকা যেমন 0 পয়েন্ট, ওখান থেকে কিন্তু মাপ শুরু করা হয়। তো একটা ফিক্স পয়েন্ট না ধরলে কিন্তু আমি দূরত্বটা নির্ণয় করতে পারি না। তো এখানেও একটা ফিক্স পয়েন্ট ধরা লাগবে, যে আমি কোথা থেকে যে ওই যে পি বিন্দুতে গেছি। তো এই অঙ্কে সবসময় যে শুরু করছি কোথা থেকে, 0 0 থেকে, মানে আমি যেখানে ছিলাম সেখানে আমার মূল বিন্দু 0। কারণ এই যে ও বিন্দুতে এখানে কিন্তু এক্স এবং ওয়াই এর অবস্থান 0। তাহলে এখান থেকে কিন্তু অবস্থানটা নির্ণয় করতে হয় সবসময় মূল বিন্দু থেকে। তাহলে আমি কোথায় গেছি, পি তে। পি তে কোন বিন্দু থেকে গেছি, এই ও বিন্দু থেকে গেছি। তাহলে এই যে ও থেকে পি বিন্দুর একটা দূরত্ব আছে, এখান থেকে এই যে যেখানে অবস্থান করছে সেই অবস্থানটা নির্ণয় করা হয় যে যেটা সাহায্যে, তাকে কিন্তু বলা হয় অবস্থান ভেক্টর। এখন অবস্থান ভেক্টরকে কিন্তু দুই ভাবে লেখা যায়, একটা আর দ্বারা লেখা যায় আর একটা এফ দ্বারা লেখা যায়। এখন আমি কোনটা ধরবো, সেটা হচ্ছে
মূল বিন্দু থেকে যদি এই যে বক্ররেখার উপরে বক্ররেখার যে কোনো বিন্দুতে অবস্থান আমি নির্ণয় করতে চাই, তাহলে সেটাকে ধরা হয় এফ। সেটাকে কি ধরতে হয়? এফ। তাহলে মূল বিন্দু থেকে কোনটা? এই যে মূল বিন্দু থেকে এই যে বক্ররেখা বা এই যে স্পর্শরেখা, এটা কিন্তু বক্ররেখার সাথে আছে। তাহলে মূল বিন্দু থেকে এই বক্ররেখার উপরে যে কোনো বিন্দু অবস্থান নির্ণয় করার জন্য যে অবস্থান ভেক্টরটা দিই আমরা, সেটাকে বলি এফ। তাহলে এটাকে আমরা কি ধরবো? যেহেতু এটা কার উপরে আছে, এই যে পি অবস্থা, পি কিন্তু এই যে বক্ররেখার উপরে আছে, এখানে আছে, তাহলে এটাকে আমরা কি ধরবো? এফ দ্বারা ধরবো। তাহলে এখানে ধরলাম এফ। আর এটা কোন সময় গেছে? ওই যে টি নট সময় গেছিল, তাহলে এফ অফ টি নট। ঠিক সেভাবে এই যে রাস্তা ধরলাম, সেই রাস্তারও একটা নাম দেওয়া যায়। যেহেতু এটা বক্ররেখা রাস্তাটা, তাহলে বক্ররেখা মানে এফ দিয়ে প্রকাশ করবো, সেই জন্য এটাকে বলতে হয় এফ অফ টি। এই যে বক্ররেখাটাকে ধরলাম আমি এফ অফ টি। এবার বস্তুটা কোথায় আছে? পি বিন্দুতে। এই যে পি বিন্দুতে আছে, এখন পি বিন্দুতে অবস্থান করছে কিনা, সামনের দিকে যাচ্ছে, কত বেগে যাচ্ছে সেটা তো আমার জানা লাগবে। তো পি বিন্দু থেকে কোন দিকে বলছিলাম? এই যে উপরের দিকে। এর কোন দিকে? উপরের দিকে। এবার আসি যে এই যে পি বিন্দুতে অবস্থান করছে যে মোটরসাইকেলটা, সেই মোটরসাইকেলটার ওই সময় বেগ কত, কোন বেগে গেছে সেটা। তো আমরা জানি কি বেগের সূত্র কি? বেগ বা দ্রুতি এর সূত্র কি? সরণ ভাগ সময়। তাহলে এই যে আমার কতটুকু গেছে, এখানে এফ অফ টি নট, এফ অফ আমার কিন্তু এই শূন্য যে মূল বিন্দু থেকে পি পর্যন্ত দূরত্ব এফ অফ টি নট, এইটা কোন সময়ের সাপেক্ষে গেছে? এটা এই যে টি নট সময় গেছে না, তাহলে এটাকে আমার প্রকাশ করতে হবে এইভাবে, ডি টি নট। এই টি নট সময়ের সাপেক্ষে কোন দূরত্ব গেছে? যে এফ অফ টি নট। তো আমরা যখন একটু অন্তরীকরণ করলি এফ অফ এফ প্রাইম হয়ে যায়, তাহলে এফ প্রাইম টি নট হয়ে গেল। আর টি নটের সাপেক্ষে টি নট করলে ওয়ান, এটা লেখা লাগে না। তাহলে এই যে পি বিন্দুতে যে তার বেগ পরিবর্তনের যে হারটা, সেটাকে আমরা প্রকাশ করবো কি? তাহলে এফ প্রাইম টি নটটাকে আমি এখানে লিখে দিলাম। এখন আমার অবস্থান পি, একটা নতুন বিন্দু রাখলাম কিউ অফ এক্স ওয়াই জেড। এবার এই স্পর্শ রেখার উপর যে আরেকটা বিন্দু আমি কিউ নিচ্ছি, সেই পি থেকে যে অবস্থানে রয়েছে, সেই অবস্থান থেকে এই কিউ এর যে কত দূরে আছে সেটা তো আমার জানা লাগবে। তাহলে ওটা আমি বের করবো। পি থেকে কিউ পর্যন্ত, পি থেকে কিউ পর্যন্ত দূরত্ব হবে, লেখা এটা টি। এফ প্রাইম কত বেগে যাচ্ছিল? এফ প্রাইম টি নট এই বেগে যাচ্ছিল। এখন এই টিটা হচ্ছে আবার নতুন করে সময় ধরছে। তাহলে এটাকে আমি উদাহরণ দিলে বোঝা যাবে একটু। আমি যদি সাপোজ ধরি টি সমান শূন্য ধরি, তাহলে টি মান যদি এখানে শূন্য বসে, তাহলে সব শূন্য হয়ে যাবে। এবার টি সমান ওয়ান যদি ধরি, তাহলে এখানে হয়ে যাবে এফ প্রাইম টি নট। ওয়ান এখানে কোন ওয়ান লিখলাম, তারপর টি সমান যদি টু ধরি এখানে, তাহলে টু এফ প্রাইম টি নট। এটা দ্বারা আমি কি বোঝাচ্ছি? টি সমান শূন্য, তার মানে কি সময় যখন শূন্য, তার মানে আমি আর নতুন করে কোনো সময়ে অতিক্রম করিনি, তার মানে যেখানে ছিলাম সেখানেই আছে। তাহলে এখান থেকে ওখানে যেহেতু আছে, তার মানে পি বিন্দুতে ছিলাম, তাহলে আমি কিন্তু এখন পি বিন্দুতে আছি, কারণ আমার নতুন করে কোনো সময় আমি নিইনি। তাহলে এই নতুন করে আমার কিউ বিন্দুর অবস্থান কিন্তু তাহলে এখানে হওয়ার কথা ছিল। পি আর কিউ এর পার্থক্য কিন্তু জিরো, তার মানে পি যেখানে কিউ সেখানে। এটা পি আর কিউ এর দূরত্ব বোঝায়। কিউ এর মান দূরত্বটা কিন্তু আমার জানা নাই, এজন্য এভাবে ধরা হয়। পরবর্তীতে টি এর মান যদি ওয়ান ধরি, তাহলে দূরত্ব বোঝায় কি? একটা এফ প্রাইম টি নট বেগের যে দূরত্ব সেটা। এরপরে টি মান যদি দুই ধরি, তাহলে টি দুইটা এফ প্রাইম টি নট দূরত্ব যেটা, সেটা বোঝায়। এটা ডাবল বোঝায়, তার মানে এই পি থেকে কিউ এর যে দূরত্ব সেটা কত কাছে, বা এক যে যে যতটুকু দূরত্ব ছিল, তার এক গুণ কি দুই গুণ কি তিন গুণ, এটা আমার এই জন্য বোঝানোর জন্য এই পাশের সাথে একটা টি গুণ করতে হয়। তাহলে আমার এই পি থেকে কিউ এর দূরত্ব কত ছিল? টি এফ প্রাইম টি নট। এই যে দূরত্ব আমি পি থেকে দিলাম, কিন্তু আমার মূল দূরত্ব কোথা থেকে মাপতে হবে? অবশ্যই এই যে মূল বিন্দু থেকে, কারণ আমরা জানি কি, এই যে দেখাইছিলাম ঢাকা থেকে সবসময় একটা নির্দিষ্ট ফিক্স জায়গা থেকেই মাপতে হয়। তাহলে আমি মাপবো কোথা থেকে? এই জায়গা থেকে। এখান থেকে কার দূরত্ব? এই যে কিউ এর দূরত্ব। এখান থেকে কিউ এর বিন্দুতে যে অবস্থান, তার মানে কিউ বিন্দুতে যে অবস্থান, সেটাকে এখান থেকে আমি আবার এই অবস্থানের দূরত্ব মানে অবস্থান ভেক্টর বের করবো। তো অবস্থান ভেক্টর দুই প্রকার বলছিলাম। একটা বলছিলাম কি এফ, আর একটা লেখা হয় কি আর। এফটা কি? বক্ররেখার উপর। এফটা কি? এই যে বক্ররেখা ছিল, বক্ররেখার উপরে যেগুলো মাত্রা ধরছিলাম সেটা এফ ধরছিলাম।
আর এই আরটা হলো কি, যে স্পর্শ রেখা থাকে, স্পর্শ রেখার যে কোনো বিন্দুতে যে কোনো বিন্দুর মান বের করতে হলে সেটাকে আর ধরতে হয়। তাহলে এটা কিসে আছে, এই যে কিউ বিন্দুটা আছে কিন্তু এই স্পর্শ রেখার উপরে, তাহলে এটাকে আমি ধরবো কি আর। তাহলে আমার এই যে স্পর্শ রেখার ভেক্টর সমীকরণ যেটা বলেছে, তাহলে এই যে স্পর্শ রেখার যে সমীকরণ আসলো আবার এই আরটাই বের করতে হবে ভেক্টর সমীকরণ, তাহলে এটা ভেক্টর হবে। তাহলে এই আরটা আমি বের করবো এবার কিভাবে, এই যে আর মানে কি ও কিউ, তার মানে ও কিউ আমি লিখতে পারি, অথবা এটাকে আমি লিখতে পারি আর লিখতে পারি, সমান দুইটা বিন্দু আছে, একটা আছে ওপি, এই যে এইটা সমান ওপি প্লাস ওপি এর দূরত্ব আর একটা কার দূরত্ব পি, এটা কিন্তু ভেক্টরের ক্ষেত্রে লিখতে হয়। তাহলে এই যে ওপি, ওপি এর মান কত ছিল, এফ অফ পি নট, এটা কিন্তু প্রথমে ধরে নিয়েছিল এফ অফ পি নট প্লাস পি কিউ, পি কিউ এর যে মানটা কত ছিল এটা লিখে রাখছিলাম আমি হিসেবে আছি, এফ প্রাইম টি নট ছিল আর এর সাথে একটা টি গুণ ছিল, তাহলে এটার মান কত ছিল টি এফ প্রাইম টি নট। তাহলে আমি যে ফার্স্টে যে সূত্রটা লিখে রাখলাম সেই সূত্র অনুসারে কিন্তু আমার এটা হয়ে গেল। এবার আমি এই ধরনের অঙ্কগুলো দেখবো, দেখলে আমি ইজিলি করতে পারবো আশা করা যায়। আচ্ছা, এই সূত্র ব্যবহার করে এবার আমরা উদাহরণ 30 নম্বর অঙ্কটা করব। তো এই অঙ্কে একটা এফ অফ টি মান দেওয়া আছে, এখানে একটা বিন্দু দেওয়া আছে, দিয়ে এটা বলেছে যে স্পর্শ রেখার ভেক্টর সমীকরণ নির্ণয় করো। তাহলে কি দেওয়া আছে এফ অফ টি, তার মানে এই যে এফ অফ টি মানে এই যে বক্ররেখাটা আমরা বলছিলাম এই বক্ররেখাটা দেওয়া রয়েছে, এবং এই বক্ররেখার একটা বিন্দু দেওয়া আছে, এই পি বিন্দু, এই যে পি বিন্দু 2 -5, এই পি 2 -5 বিন্দুটা দেওয়া আছে, কিন্তু এই পি বিন্দুতে কোন সময় গেছে সেটা কিন্তু উল্লেখ করা নাই। এখানে কিন্তু শুধু এই যে মূল টি দেওয়া রয়েছে, কিন্তু টির যে কোন সময়টা টি দ্বারা সময় বোঝাচ্ছে, কিন্তু এই যে 2 মিনিট 5 মিনিট কি 2 ঘন্টা 5 ঘন্টা কত সময়ে এই পি বিন্দুতে যে পৌঁছাইছে সেটা কিন্তু দেয়া নেই। তাহলে সর্বপ্রথম আমার কাজ কিন্তু ওই সময়টা বের করা, এটা কিন্তু অঙ্কের ভিতর দেয়া নেই। এই যে আমার যে সূত্র সেই অঙ্কের ভিতরে কিন্তু টি নট নির্দিষ্ট যে সময়, যে নির্দিষ্ট সময়ে পি তে পৌঁছাইছে সেইটা কিন্তু লাগে, এটা কিন্তু এখানে দেয়া নেই। তো আমার কাজ হচ্ছে কি এটা আগে বের করবো, তাহলে ওইটা আমি বের করি। কিভাবে বের করবো, এটা হচ্ছে এই যে ফাংশনটা দেওয়া আছে এটা দেখি, যে দেওয়া আছে এইটার মান দেওয়া আছে। তো আমরা এফ এর একটা সাধারণ সমীকরণ জানি, সেই সমীকরণটা হচ্ছে এটা, এটা কিন্তু অবস্থান ভেক্টর যে তার একটা সাধারণ সমীকরণ হচ্ছে এটা। তো এখন এটা থেকে আমরা কিভাবে টি নট বের করবো, সেটা হচ্ছে একটা বিন্দু দেওয়া আছে, যে বিন্দুটা কত দেওয়া আছে পি 2 -5, এখানে বোঝাচ্ছে পি এর অবস্থান আছে এক্স, এক্স আছে 2 ঘর, আর ওয়াই হচ্ছে কত -5। তাহলে এখানে এক্স আর ওয়াই এর মান কিন্তু দেওয়া আছে। তো এই অঙ্কের ভিতরে এক্স এখানে তো এই যে আই এর চলক এটা মানে কিন্তু এক্স, আবার জেড চলক এটা মানে হচ্ছে ওয়াই, কিন্তু এখানে জেড নাই, কে চলক নাই, তাহলে এটা আমার এই পর্যন্ত লেখার প্রয়োজন নেই, ওটা কিন্তু শূন্য, তো শূন্য আমার প্রয়োজন নেই, আমি এটা লিখলাম। এটার সাথে এবার আমি কম্পেয়ার করবো। তো এটা যদি আমি কম্পেয়ার করি আয়ের চলকের সাথে আয়ের চলক কম্পেয়ার করি, তাহলে এক্স সমান লেখা যাচ্ছে কত 4 cos t। এবার ওয়াই এর মানটা লিখি, ওয়াই এর সূত্রে কিন্তু এখানে প্লাস, যেহেতু এখানে মাইনাস আছে মাইনাস সহ ওয়াই এর মান দিতে হবে, তাহলে যে চলকের সাথে যে চলক কম্পেয়ার করলে ওয়াই সমান আছে -3। আচ্ছা, এই যে এক্স আর ওয়াই এটা কিন্তু আগে একসাথে একটা সমীকরণ ছিল, ভেক্টর ছিল, এই ভেক্টরটাকে এক্স এবং ওয়াই কে আমি আলাদা করে নিচ্ছি। এই যে আলাদা করে নিয়ে এই যে এক্স এবং ওয়াই কার মাধ্যমে প্রকাশ করছে, দুইটাই কিন্তু এই টি এর মাধ্যমে প্রকাশ করছে, এই যে এই টি এর মাধ্যমে। তো আমরা জানি কি এক্স ওয়াই জেড যখন আলাদা করে অন্য কোনো প্যারামিটার বা পরামিতির সাহায্যে প্রকাশ করা হয় তাকে কি বলা হয় পরামিতিক সমীকরণ। তাহলে এই যে যেটাকে আলাদা করে লিখলাম এটাকে বলা হয় কি পরামিতিক সমীকরণ। এই যে ভিতরে টি ছিল এই টি কে বলা হয় প্যারামিটার অথবা পরামিতি। এই টির উপরে এখন কিন্তু এক্স আর ওয়াই নির্ভর করছে, এক্স ওয়াই কিন্তু এখন আলাদা আলাদা, তার মানে কি এক্স ওয়াই একসাথে না, এক্স ওয়াই আলাদা আলাদা করে অন্য কোন চলকের উপর যখন ডিপেন্ড করবে, এক্স ওয়াই কিন্তু দুইটাই টি এর উপর ডিপেন্ড করছে, তখন এটাকে বলা হয় পরামিতিক সমীকরণ।
তাহলে পরবর্তী সমীকরণ করলাম। এটা আমি কেন করলাম? এই যে এক্স এর মান একটা কত দেওয়া ছিল, 2 দেওয়া ছিল। তাহলে এক্স এর মান কত দেওয়া ছিল, 2। তাহলে এই এক্স এর জায়গায় যদি আমি 2 বসাই তাহলে লেখা যাচ্ছে কত, 4 cos 3। এটাও যদি আমি ক্যালকুলেশন করি দুইটাই একই অ্যান্সার আসবে। y এর মান কত আছে, -5 সমান -3। এটা কিন্তু সহজ। এটা যদি ক্যালকুলেশন করি কি, মাইনাস মাইনাস যদি তুলে দিই, t সমান আসছে কত, π/3। এবার এটাই দেখি, এটাও ক্যালকুলেশন করি। তাহলে এখানে cos t থাকছে, cos t সমান 2/4, একবারে কত হবে, 1/2। এখন cos কত ডিগ্রির মান হাফ, cos হচ্ছে এই যে এখানে কিন্তু যেটা আসছে ওইটা একই আসছে। এখন cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে এটাকে লেখা যাবে t সমান π/3। এই যে এই দিকেও t এর মান, এই দিকেও t এর একটা মান আসছে। তাহলে আমার কিন্তু নির্দিষ্ট একটা মান t এর মান চলে আসছে। তাহলে এই যে নির্দিষ্ট মানকে আমরা আবার কি দ্বারা প্রকাশ করছিলাম, এখানে t নট। তাহলে আমরা এই যে নির্দিষ্ট সময় t সমান t নট সমান কত পেলাম, π/3। আচ্ছা, এবার আমি একটু সূত্রের দিকে তাকাই। সূত্র কি ছিল, f প্রাইম t নট একটা ছিল, আর একটা t f প্রাইম t নট। তার মানে f অফ t আমার যেটা ছিল যে মূল ফাংশন, সেটাকে আগে t নটে নিয়ে চলে যায়, আগে t নট। তার মানে যেখানে t ছিল সব t গুলোকে আমি এবার কি করে দেবো, t নট করে দেবো। এখানে t নট করে দিলাম, t এর জায়গায় t নট। এবার শুধু t নট করলে হবে না, এর ভিতরে কিন্তু আবার f প্রাইম t নট আছে। তাহলে এটাকে আমি আবার অন্তরীকরণ করি। একবার প্রাইম মানে, একটা প্রাইম মানে কি, এটা কিন্তু একবার অন্তরীকরণ। তাহলে a প্রাইম টি নট। আচ্ছা, এবার অন্তরীকরণ করবো যে সময়টা পেলাম ওই সময়ের সাপেক্ষে। তার মানে এই টি নটের সাপেক্ষে কিন্তু এই ভিতরেটাকে আমার অন্তরীকরণ করতে হবে। তো টি নটের সাপেক্ষে করলে 4 কনস্ট্যান্ট থেকে যায়, কস কে করলে হয় কিন্তু মাইনাস সাইন। তাহলে মাইনাসটা সামনে দিলাম, সাইন টি নট। এরপরে ভিতরে টি নট কে টি নটের সাপেক্ষে করলে 1 হয়, এটা লিখতে হয় না। তাহলে এটা আই থাকছে -3। এই যে টি নট, এই টি নট কে টি নটের সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 হয়ে যায়। তাহলে যে এটা কিন্তু আমরা টি নটের সাপেক্ষে অন্তরীকরণ করলাম, কারণ আমার সূত্রে কিন্তু f প্রাইম টি নট চেয়েছে। এই দুইটা মান পেয়ে গেলাম। এবার টি নটের একটা যে নির্দিষ্ট টি নট মানে কোন সময়টা, কোন বিন্দুটা, সেটা কিন্তু আমার বেরিয়েছে কত, π/3। তাহলে এই যে যেখানে যেখানে f অফ টি নট আর f প্রাইম টি নট, এখানে আমি কোনটা বসাই দিব, যে টি নট সমান π/3। এই টি নটের জায়গায় আমি π/3 বসাই। এটা আমি এখানে করব, তবে এখানে আমার জায়গা কম, এই জন্য পাশে আমি লিখে দিই, এখানে করে দিই। তাহলে এটা কত বিন্দুতে বের করছি আমি, π/3 তে। তাহলে এখানে প্রথমটা বসাবো কত, 4 cos π/3 i মাইনাস 3 π/3। এটা ক্যালকুলেশনটা এখানে লিখে, -4 π/3 i মাইনাস, এখানে কিন্তু টি নট নাই, সেজন্য 3 যেটা থেকে যাবে। এটার ক্যালকুলেশনটা আমি এখানে করি, cos π/3। তাহলে cos কত ডিগ্রি মান, 60 ডিগ্রি মান। cos 60 ডিগ্রির মান হচ্ছে কত, 1/2। মানে 4 ইন্টু 1/2 i মাইনাস, এই নিচের থেকে উপরে 3 কেটে গেলে y যে থাকছে। এই দুইটা কাটাকাটি করলে থাকছে কত, 2y মাইনাস। এবার এটা কাজ করি, এটা থাকছে -4 সাইন 60 ডিগ্রি। যে π/60 ডিগ্রির মান হচ্ছে √3/2 i মাইনাস 3j। তাহলে এখানে থাকছে 2 আর 4 কেটে দিলে -2√3 আর চলো -3j। তাহলে আমার কিন্তু মানগুলো বেরিয়ে গেছে। এখন এই মানটা এবার আমি সূত্রটা আমি বসাবো। তাহলে সূত্রটাই প্রথমে কি ছিল, এখানে অবস্থান ভেক্টর যে আর সমান f প্রাইম f অফ টি নট। f অফ টি নট এর মানে যে এটা পেয়েছিলাম, এটা আমি যে পাশে লিখছিলাম, এই যে এখানে আমি কিন্তু এই বিন্দুটা বসাই দিছি। তাহলে এটার মান কত ছিল, 2y মাইনাস πz মাঝখানে প্লাস। এবার এটা কিন্তু টি নট না, এটা কিন্তু সময়। এটা কিন্তু যে কত গুণ সময় লাগবে সেই সময়টা কিন্তু আমরা মানে বেগের সাথে সেই সময়টা গুণ হিসেবে ধরে নিছিলাম, যে কত গুণ সময় লাগবে পি থেকে কিভাবে পৌঁছানো। এই সময়টা কিন্তু আমার জানা নাই, এই সময়টা কিন্তু আমি বের করি না। আমি কিন্তু যে সময়টা বের করলাম সেটা হচ্ছে এই 0 থেকে পি বিন্দুর অবস্থানের সময়। তার মানে এই টিটা কিন্তু এখানে থেকে যাবে। মানে এটা কিন্তু নতুন আবার প্যারামিটার, আবার নতুন কে ধরা ছিল, যে পি থেকে কিউ এর মাঝখানে যে দূরত্ব, এখানে এই যে পি কিউ এর দূরত্ব এর সাথে একটা টি গুণ করা ছিল, সেইটি কিন্তু এটা। ওই টিটা কিন্তু এই টিটা না, এটা কিন্তু আলাদা। ওটা কিন্তু আমার নতুন করে ধরা হয়, সেজন্য এই টিটা এখানে এইভাবে বসে থাকবে। এবার f প্রাইম টি নটে যে মানটা পেয়েছি সেটা বসাই দিই, 2√3 i মাইনাস
আচ্ছা, আমার এই পর্যন্ত কাজ হয়েছে। এবার আমি খেয়াল করি, এখানে একটা আয়ের চলক আছে, এখানে একটা আয়ের চলক আছে। তো আয়ের চলক দুই জায়গায় না লেখা আমি এক জায়গায় লিখি। তো এখানে আয়টা আমি কমন নিচ্ছি এই দুটার ভিতরে। তাহলে এই আয় প্রথম থাকছে 2, আর এখানে থাকছে কত, -2√3। তাহলে এই যে -2√3 আর টি ছিল, এটা থাকছে আয়ের চলকে। এবার এই জেড চলক এবং এই জেড চলক, দুটো জেড চলকটাই দেখি। এখানে এবং এখানে দুইটার ভিতরে কিন্তু এই যে মাইনাস কমন আছে, এই জন্য জের আগে করে মাইনাস নিয়ে নিচ্ছি। আর এখানে জের আগে আছে কত, পাই, আর এখানে জের সাথে আছে 3t। তাহলে এটাই এভাবে আলাদা আলাদা করে লিখলে এটাই হলো আমার স্পর্শরেখা ভেক্টর সমীকরণ। আচ্ছা, এবার আমরা 31 নম্বর অঙ্কটা দেখতে। এটা লেখা আছে যে বৃত্তাকার হেলিক্সের সমীকরণ। এখানে কিন্তু এক্স এবং ওয়াই এর মান, যেটার মান আলাদা করে দেওয়া আছে, তার মানে কি এটা কিন্তু টি এর উপরে ডিপেন্ড করছে এবং আলাদা আলাদা মান। তাহলে এটা কিন্তু পরামিতিক আকারে আছে। তাহলে এই পরামিতিক আকারের সমীকরণ দেওয়া আছে, এটা টি সমান পাই বিন্দু। এখানে কিন্তু টি এর যে বিন্দুটা সেটা উল্লেখ করা আছে যে কোন সময়ে স্পর্শরেখার পরামিতিক সমীকরণ। তাহলে স্পর্শরেখার সমীকরণ করতে হবে, তবে পরামিতিক করতে হবে। তার মানে এক্স ওয়াই জেড এর মান আবার আলাদা আলাদা করে অ্যান্সারে করতে হবে। সূত্র কিন্তু এটা। দেখেন এই যে বৃত্তাকার হেলিক্সটা কি, আমরা তো যে অঙ্কগুলো করলাম তার সাথে কি এটা একই রকম কি আলাদা সেটা একটু দেখি। বৃত্তাকার হেলিক্স মানে একটা বৃত্ত, এই যে একটা সাপোজ একটা বৃত্ত আগে, এই যে এক্স আর ওয়াই, এই যে কস টি এবং সাইন টি, এই দুইটা দিয়ে কিন্তু সবসময় বৃত্তই যায়। এই বৃত্তটা জেড সমান টি যে মান দেওয়া আছে, এই জেডটা তো আমরা যখন চিত্র আঁকি, জেডটা উপরে আঁকি এক্স এবং ওয়াই, এই দুইটা মিলে এসে বৃত্ত। এখন এই জেড সমান টি, তার মানে উপরের দিকে টি বরাবর এই বৃত্তটা উঠবে। টি বরাবর উঠলে এই যে এটা যদি আমি এইভাবে আঁকি, এইভাবে আবার দিই, তার মানে এটা কিন্তু যে স্প্রিং যেমন আছে না, এই স্প্রিং এর মতন এই বৃত্তটা আস্তে আস্তে উপরে উঠবে। তো এই স্প্রিং এর মতন এই বৃত্তটা যেটা উঠে, এটাকে কিন্তু বৃত্তাকার হেলিক্স বলা হয়। তার মানে এটাও কিন্তু সেই বক্ররেখা আকারে আছে, সেই বক্ররেখা অনুসারে একই রকমই সেই চিত্র হবে। শুধু এই এটা হবে মাঝখানের বক্ররেখাটাই যে বৃত্তাকার হেলিক্স আকারে যাবে। তো এটাকে ঠিক আগের মতন আমরা সমাধান করবো। সর্বপ্রথম আমার লাগে কি, এফ অফ টি নট। এফ অফ টি নট না, এর ভিতরে কি আছে, টি আছে। তাহলে এইটা দিয়ে যে ফাংশনটা আমরা আগে লিখবো সেটা কিন্তু টির ফাংশন হবে। তো সর্বপ্রথম আমরা টির ফাংশনটা লিখি। তো আমরা জানি কি, আমরা জানি, তাহলে এফ লিখলাম শুধু, এখন একটু খেয়াল করি, এই যে এক্স ওয়াই জেড এর মানটা যদি আমি লিখে দিই, তাহলে এখানে অঙ্কে দেওয়া আছে কত, cos t প্লাস জে সাইন টি প্লাস কে, আর যেটা পজিশন আছে টি। এখন এই অঙ্কটা কার ফাংশন, টি এর ফাংশন, এই জন্য এটাকে একবারে ফাংশন অফ টি লিখতে হবে। তাহলে এটা আসলে অতএব ফাংশন অফ টি মান আসলে যেটা, এটা যেহেতু আই যে চলক আছে, তারপরে দিকটাও আছে, সাথে মানও আছে, দিক এবং মান থাকে কিন্তু ভেক্টরে, এই জন্য এটা কিন্তু ভেক্টর আকারে লিখতে হবে। এবার আমার কিন্তু টি বিন্দু না, আমার কিন্তু নির্দিষ্ট একটা বিন্দুর মান চেয়েছে, সেই নির্দিষ্ট বিন্দু কিন্তু পাই দেওয়া আছে। তো পাইটা নির্দিষ্ট যে বিন্দু সেটা কিন্তু আমরা টি নট ধরি। তাহলে এই এফ অফ টি নট আকারে এই ফাংশনটাকে আমরা আগে প্রকাশ করি। টি রয়েছে, এটাকে আমরা টি নট আকারে প্রকাশ করি। তাহলে আসবে কত, আই কস টি নট প্লাস এই আকারে প্রকাশ করলাম। তো মান বসানোর আগে যে অন্তরীকরণ আছে, অন্তরীকরণটা করে নিই, তারপরে একবারে মান বসাবো সবগুলো। তাহলে এটাকে যদি কার সাপেক্ষে, এই যে টি নট যে সময়ের সাপেক্ষে, এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করে, তাহলে এফ প্রাইম হয়ে যাবে সমান। তাহলে এটাকে যদি করি আই কস কে করলে মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইন টি নট। এবার সাইন কে করলে কস, তাহলে থাকবে যে কস টি নট প্লাস কে টি নট। টি নট এর সাপেক্ষে টি নট কে করলে হয়ে যাবে কত, ওয়ান। এবার যে বিন্দুটা কত দেওয়া ছিল, টি সমান পাই, তো এই নির্দিষ্ট বিন্দু, তাহলে এই টিটাই কিন্তু নির্দিষ্ট বিন্দু যেটাকে আমরা টি নট ধরছিলাম। তাহলে টি সমান টি নট সমান কত বিন্দু, এই পাই বিন্দুতে, এই বিন্দুতে। এবার এই বিন্দুতে মান বের করতে হবে। এই বিন্দুতে যে মান বের করি, তাহলে প্রথম কার মান বের করবো, এফ অফ টি নট। টি নট লেখা যায় অথবা এখানে লেখা যায় কত, পাই, যেহেতু টি নট আর পাই একই, যে কোনো একটা লেখা যায় সমান। তাহলে এই যে এফ অফ টি নট, এই যে এই বিন্দুতে আমি এই টি নট এর পজিশনে কত বসাবো, পাই বসাবো। তাহলে প্রথম এটাই বসাই, প্রথমে আসবে কস পাই, পাই মানে তো 180 ডিগ্রি, কস 180 ডিগ্রির মান কিন্তু -1। তাহলে এই যুগের মান যদি -1 হয়, তাহলে আই ইন্টু -1 একবারে লেখা যায় কত, -i।
এবার সেম একই ভাবে টি নটের মান এখানে পাই বসায়, তাহলে সাইন 180 মান কিন্তু শূন্য, তাহলে শূন্য ইন্টু জে এটা বাদ, এখানে থাকবে তাহলে কে ইন্টু টি নটের মান কত বসাচ্ছে হলো পাই, তাহলে এটা একবার কে পাই লিখবো। এর পরবর্তীতে আরেকটা মান কত ছিল এ প্রাইম টি নট, তাহলে সেম একই ভাবে এটার মান বসাবো। প্রথমে এটা আইএস চলকে আছে সাইন টি নট, তো সাইন 180 মান হচ্ছে শূন্য, তাহলে আইএস চলক থেকে এটাই পাব, তাহলে থাকছে জে থেকে শুরু করি জে ইন্টু এই কজ 180 মান কিন্তু -1, তাহলে এটা হচ্ছে মাইনাস জে, আর এখানে কিন্তু শুধু আছে কে, তাহলে এই টি এবং টি নটের মানটা আমরা কিন্তু পেয়ে গেছি। এবার এই অনুসারে আমরা সেম আগের মতন টি নট পজিশনে এটা বসাবো, আর এফ প্রাইম টি নটের পজিশনে এটা বসাবো, বসে টি এর সাথে এফ প্রাইম টি নটটা গুণ করে দেবো, তার মানে এর সাথে টি হয়ে যাবে, এই দুইটার সাথে যখন টি এফ প্রাইম টি নট করবো তখন এটার সাথে হয়ে যাবেন টি, এটার সাথে হয়ে যাবেন টি। তাহলে এই সূত্র অনুসারে মানটা দেখি আগের কত, প্রথমে মাইনাস আই প্লাস কে পাই, এটা আই চলো মাঝখানে কিন্তু প্লাস এই টিটা কিন্তু আমি যে গুণ করে দিছি একবার এখানে, তাহলে এটা একবারে লিখবো যে মাইনাস জে টি প্লাস কে টি, এটা আসছে। এটা আরেকটা লাইন ক্যালকুলেশন করি, এটা হচ্ছে আই আর নাই, তাহলে মাইনাস আই একটাই থাকছে, আই বলে আমরা সাজিয়ে লিখি, আই পরে জে লিখি, যে এক জায়গায় আছে মাইনাস জে টি। এবার সর্বশেষে আমরা কে এর মান লিখবো, এর এখানেও প্লাস এইটাও প্লাস, তার মানে প্লাসে থাকবে, কে টা লিখলাম, কে কিন্তু দুই জায়গায় ছিল কে, তাহলে এখানে হচ্ছে পাই আর এখানে আছে টি। এটা আমরা কার মান বের করলাম, এই ভেক্টর আর মান, আমরা স্পর্শ রেখার ভেক্টর সমীকরণ বের করছি, কিন্তু এটা কিন্তু ভেক্টর সমীকরণ বলে, এটাকে পরামিতিক সমীকরণ বলেছে। তো পরামিতিক সমীকরণ মানে আমরা জানি কি যে এক্স ওয়াই জেড এর মান যখন আলাদা আলাদা করে লেখা যায়, এক্স ওয়াই জেড এর মান যখন আলাদা আলাদা করে অন্য কোনো পরামিতি বা প্যারামিটারের সাহায্যে প্রকাশ করা হয়, তো এখানে এক্স ওয়াই জেড তো নাই, তো আমরা কিন্তু এটা অবস্থান ভেক্টর আর এর মান জানি যে আর সমান কত আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড, এটা কিন্তু আমরা জানি আগে থেকে। এবার এটার সাথে পরেরটা যদি আমি তুলনা করি, তাহলে আই চলকের সাথে আই চলকের যদি তুলনা করি, তাহলে এই এক্স এক্স সমান লেখা যাচ্ছে কত মাইনাস এ আই এর সাথে কিন্তু -1, তাহলে এক্স সমান হচ্ছে -1, ওয়াই ওয়াই মানে হচ্ছে জেড চলক, জেড চলকে থাকছে কত মাইনাস পি, এবং সর্বশেষ এস চলক, এস চলক এখানে থাকছে কত, এখানে আমি খেয়াল করি এক্স ওয়াই জেড এর মান কিন্তু আলাদা আলাদা থেকে লেখা, এবং অন্য একটা পরামিতি কি এর উপর ডিপেন্ড করছে, সুতরাং এটাই কিন্তু এই স্পর্শ রেখার যে সমীকরণ আসছিল তার পরামিতিক সমীকরণ। এবার আমি 37 নম্বর অঙ্কটা করবো, 37 কিন্তু অনেকগুলো অঙ্ক আছে, শুধু 1 নম্বর অঙ্কটা বিগত সালে পড়েছে, আমি শুধু 1 নম্বর অঙ্কটা করবো। এটা হচ্ছে একটা ভেক্টর ফাংশনের এই যে স্পর্শ রেখা, এটা কিন্তু একটু আলাদা আলাদা দিয়েছে, স্পর্শ রেখার ভেক্টর সমীকরণ, তার মানে প্রথমে কিন্তু আমার ভেক্টর সমীকরণ করতে হবে, তারপরে পরামিতিক বলেছে, এবং সর্বশেষ কিন্তু আবার কার্টেসিয়ান সমীকরণ বলেছে। তার বলেছে এফ অফ টি, এফ অফ টি এর এই যে 1 নম্বরে একটা মান দেওয়া আছে, এবং এর টি সমান টি নট বিন্দু, এখানে কিন্তু টি নট এর মান 1/3 উল্লেখ করা আছে, তার মানে আমার কিন্তু টি নট বের করতে হবে না। তাহলে এই সূত্র অনুসারে আমি কাজ করব। তো প্রথম কাজ কি আমার এফ অফ টি নট এবং এফ প্রাইম টি নট বের করা, তাহলে আমার অঙ্কের ভিতরে এই যেখানে টি আছে পরবর্তী লাইন করতে হবে, আমি যেহেতু এফ করাইছি এটাকে একবারে টি নট করে দেবো, যেখানে টি ছিল সবগুলো টি নট করে দেবো। পরে এই টি নট এর সাপেক্ষে এটাকে আমি অন্তরীকরণ করবো, তাহলে একবার অন্তরীকরণ করলে এফ কে করলে এফ প্রাইম টি নট হয়ে যাবে। অন্তরীকরণটা একটু দেখাই আমি, এখানে প্রথম আইএস চলক আই লিখলাম, টু কনস্ট্যান্ট কিন্তু ঠিক আছে, কার কাজ করতে হবে কস কে, কস কে করলে কিন্তু মাইনাস সাইন, তাহলে মাইনাসটা আগে লিখলাম মাইনাস সাইন পাই টি নট, এটা যে ডিগ্রিটা ছিল সেই ডিগ্রিটা আমি লিখলাম। এবার কজের কাজ হয়েছে আমার কিন্তু এই পাই টি নট, এটা কিন্তু অন্তরীকরণ করতে হয়, মানে এই কজের কাজ করার পরে এর যে ডিগ্রি থাকে সেই ডিগ্রিরও কিন্তু আলাদা করে অন্তরীকরণ করতে হয়, যে ডিগ্রিটা এখানে কি আছে পাই টি নট, আমি কার সাপেক্ষে করছি এই টি নটের সাপেক্ষে, তাহলে আমি কিন্তু বলতে বলছি ডি টি নট, তো টি নটের সাপেক্ষে টি নট কে করলে কিন্তু এটা 1 হয়ে যায়, তাহলে থাকে কি শুধু পাই, এই যে এখানে এই যে ডিগ্রি করলে আসবেন একটা পাই, পাই কিন্তু এখন সংখ্যা হয়ে গেছে, এটা কিন্তু আর ডিগ্রি নেই, এই জন্য এটা এই যে সংখ্যা ছিল এর পাশে আমি পাইটা লিখে দিলাম। সেম একই ভাবে এটারও কাজ করলো, এটা কাজ হলো জে ছিল, তাহলে এখানেও কনস্ট্যান্ট সাইন করলে হবে কস পাই টি নট। এবার এটারও পাই টি নট কে করলে আবার পাই আসবে না, এটা লিখে দিলাম, প্লাস সর্বশেষ 3 এই টি নট কে টি নটের সাথে হলো 1, আর এটা হচ্ছে কার হলো কে সঙ্গে, এটা লিখে দিলাম।
এবার আমি এইটা মান পেয়ে গেছি। এবার আমার যে বিন্দুটা বলেছে যে 1/3, এখন আমার কাজ হচ্ছে কি, যেখানে টি নট ছিল, এই যে টি নট এখানে, টি নট এখানে, এটাই নাই। আবার এই যে এফ এর ভিতরে, মানে এফ এবং এফ প্রাইম দুটোর ভিতরে তো টি নট করতে হবে, তো দুইটার ভিতরে টি নট বসিয়ে দিলে যে টি নট এর মান কত 1/3, তার মানে এটাকে যদি ভাবি সাইন পাই ইন্টু 1/3, মানে পাই/3, সাইন 60° মান। আবার এটা কস 60° মান। এই মানগুলো তাহলে আমি বের করবো, করে আমি এই সূত্র অনুসারে আগের মতো করে বসাই দেব, দিলে আমার কিন্তু একটা ভেক্টর সমীকরণ আছে, আর যে মানটা সেটা আমি পেয়ে যাবো। ওই মানটা আমি আর করছি না, ওইটা একবারে শুধুমাত্র এই ইগি বসাই দিলে, এভাবে বসালে মানটা চলে আসবে। তো ওই মানটা আমি একবারে লিখে দিই, বইয়ে যেটা লেখা আছে। এবার আমি ওই মানগুলো বসিয়ে যে আর এর মানটা এইভাবে নির্ণয় করে এটা আমি পাবো। তো আমার প্রথমে যে ভেক্টর সমীকরণ, তাহলে এই যে যেটা পেয়েছি এটা কিন্তু আমার ভেক্টর সমীকরণ। তাহলে প্রথম যে এই অংশটা, এটা কিন্তু আমার নির্ণয় শেষ। এবার হচ্ছে পরামিতিক সমীকরণ। তো পরামিতিক সমীকরণ আমরা জানি কি, যখন এক্স ওয়াই জেড এর মান আলাদা আলাদা করে লেখা হয়। তো এখানে এই যে আই এক্স চলবে, আমরা যখন সাধারণ সমীকরণকে আই এক্স তারপরে জে ওয়াই, তার মানে এক্স মানে কিন্তু এটা, আলাদা করে লিখলে এক্স সমান এটা, আলাদা করে লিখলে ওয়াই সমান এটা, আলাদা করলে জেড সমান এটা আসবে। তো এই এক্স ওয়াই জেড এর মান যেটা আলাদা করে লিখবো সেটাকে কি বলে, পরামিতিক সমীকরণ। তাহলে আমি দুইটা মান পেয়ে গেলাম, একটা হলো ভেক্টর সমীকরণ আর একটা হলো পরামিতিক সমীকরণ। এবার সর্বশেষ আমার শেষে কার্তেশীয় সমীকরণ। কার্তেশীয় সমীকরণটা কি? কার্তেশীয় সমীকরণ বলতে বোঝায় যে এক্স ওয়াই জেড এই যে মানটা আছে এর ভিতরে সম্পর্ক, কিন্তু সেখানে পরামিতি থাকবে না। তো এই অঙ্কের ভিতরে আমার পরামিতি বা প্যারামিটার কোনটা, এই যে টিটা, এই টিটা। তো প্রথমটাই যখন এই যে ভেক্টর আর লেখা আছে স্পর্শরেখা সমীকরণ, সেটা কিন্তু একসাথে এক্স ওয়াই জেড একটা সাথে আছে, কিন্তু এখানে এক্স ওয়াই জেড কিন্তু নাই লেখা, এবং এর ভিতরে কিন্তু পরামিতি আছে। তাহলে এটা কিন্তু কার্তেশীয় সমীকরণ না। কার্তেশীয় সমীকরণ মানে কি, ওর ভিতরে এক্স ওয়াই জেড এর মান থাকবে, কিন্তু সেখানে কোনো পরামিতি থাকবে না। তাহলে এই পরামিতিটা আমার বাদ দিতে হবে। তো আমরা কিভাবে বাদ দিব, এক্স সমান এটা পেয়েছি, ওয়াই সমান এটা পেয়েছি এবং জেড সমান এটা পেয়েছি। তো আমরা যদি সবগুলো থেকে টি এক সাইডে লিখতে পারি, সবগুলো থেকে টি, যদি এটাও টি এর মান বের করবো, এটাও টি এর মান বের করবো, এটাও টি এর মান বের করবো, সবগুলো যখন টি এর মান, তখন শুধু মানগুলো লিখলেই হবে, টি গুলো তখন কিন্তু বাদ দিয়ে যাবে। তখন কিন্তু সেটা টি বাদে গেলে সেটা কিন্তু ভেক্টর বা পরামিতির সমীকরণ আকারে থাকবে না, সেটা কিন্তু তখন অলরেডি কার্তেশীয় চলে যাবে। তাহলে এটাকে আমরা মান বের করবো। এটা যদি আমি ক্যালকুলেশন করি, এক্স সমান এটা আছে, আই এস হলো কে, আই আই বাদ দিয়ে দিই। তাহলে এখান থেকে টি যদি বের করতে চাই, তাহলে এই লাইনটা একটা একটু দেখাই ভালো করে। এক্স সমান আছে কত, 1 - পাই 4 3 টি। আমার লাগবে কার মান, এই টি এর মানটা। তাহলে এইটা যদি আমি এই সাইডে নিয়ে আসি, তাহলে এটা প্লাস হয়ে যাবে, আর এটা এই সাইড নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে এটা আমি সাইড চেঞ্জ করি, পাই √3 টি সমান এই এক্স এই সাইডে দিলে 1 - এক্স। আমার লাগবে কার মান, টি এর মান। তাহলে টি সমান এখানে থাকছে কত, 1 - এক্স, আর এখানে থাকছে নিচে এই টি ছাড়া যে পাই আর √3 এই সাইডে পাঠাই দিয়ে, এটা গুণাকার ছিল, এই সাইডে পাঠাই দিলে হয়ে যাবে ভাগ। তাহলে পাই √3 এই সাইডে গেল ভাগ। এখান থেকে টি এর মানটা বের করলাম। তাহলে সেম একই ভাবে এখান থেকেও টি এর মানটা বের করবো। তাহলে টি সমান আসবেন কি, এই √3টা আগে ওয়াই এর সাইডে পাঠিয়ে দেবো। তাহলে এই সাইডে অলরেডি আছে ওয়াই, আর √3 এই সাইডে প্লাস, ওই সাইডে গেলে হয়ে যাবে কত, মাইনাস, আর পাই এই সাইড টির সাথে গুণ ছিল, এই সাইডে গেলে হয়ে যাবে ভাগ। তাহলে এটা কার মান আসবো, টির মান আসবো। সর্বশেষ এখান থেকে টির মান যদি বের করতে চাই, এটা কার মান, জেড। তাহলে জেড এই 1 এই সাইডে দিলে মাইনাস, আর টির সাথে 3 ভাগ গুণ ছিল, এই সাইডে এসে ভাগ। তাহলে এটা কার মান হলো, এই সবগুলোই টির মান। তাহলে টির মান যদি সবগুলো হয়, তাহলে সবগুলো সমান লেখা যাবে। তাহলে এখন কিন্তু আমি লিখতে পারবো এই যে টি এর মান এটা, এটা সমান টি এর আরেকটা মান কত ছিল, ওয়াই -√3 পাই সমান টি এর মান আবার লিখতে পারবো কি, জেড -1 3। সবগুলোই টি এর মান, টিটা আমি লিখলাম না। তাহলে টি এর এই সবগুলো মান এখানে পাশাপাশি লিখলাম, যেহেতু সবগুলোই টি এর সমান, তাহলে এইগুলো সবাই সমান। তো এখন যেটা যে মানটা আমি লিখছি, এর ভিতরে কিন্তু আর টি নাই, মানে পরামিতিটা নাই, কিন্তু এক্স ওয়াই জেড এর ভিতরে কিন্তু আমার একটা সম্পর্ক আছে। তো পরামিতি ছাড়া এক্স ওয়াই জেড এর ভিতরে যে সম্পর্ক, সেটাকেই বলে কার্তেশীয় সমীকরণ। তাহলে আমার কার্তেশীয় সমীকরণ কিন্তু হয়ে গেল। তো আর মনে হয় দুই একটা অঙ্ক আছে যেগুলো স্পর্শরেখার সমীকরণ আছে, সবগুলো এই নিয়মে করলে ইজিলি করা যাবে। আচ্ছা, আমি 3টা অঙ্ক করাইছি, তবে সর্বশেষ একটা লাইন নিয়ে একটু বলি। 3টা অঙ্কের ভিতরে আমি পাশে লিখে দিছি, কিন্তু যখন অঙ্ক করাইছি তখন পাশে লিখে দিছি যে এডিট করে কি করতে হবে, কিন্তু এডিট করে আমি লিখে দিছি। তবে তারপরেও আমি একটা অঙ্ক দেখাই, যে আমরা প্রথমত এফ অফ টি কে টি নট করে দিছিলাম, ওটা করলে ভুল হতে পারে। এই জন্য সর্বপ্রথম আমি কাজ করবো কি, এই এফ অফ টি কে, যেহেতু এটা টি এর ফাংশন, টি এর সাপেক্ষে এক অন্তরীকরণ করে দেবো।
তার মানে আগে আমি এফ প্রাইম টিটা বের করে নেওয়ার পরে টি এর জায়গায় টি নট বসো, এইটাই কাজ করতে হবে। আগে টি নট করা যাবে না, এফ অফ টি নট এটা আগে করা যাবে না, আগে অন্তরীকরণ করতে হবে। তার মানে অন্তরীকরণ করে এফ প্রাইম টিটা পেয়েছি, এই এফ প্রাইম টি এর জায়গায় এইখানে টি এর জায়গায় টি নট বসাবো, আগে বসানো যাবে না। এটা করলে সব থেকে বেটার হবে।